রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি শুভপ্রিয়া আর আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। মৃতের শহরে আমাদের এই পর্বে নিবেদন প্রত্নকেতকী দ্বিতীয় এবং অন্তিম ভাগ। প্রথম পর্বে কি হলো সেটা তাহলে একটু মনে করে নেওয়া যাক। প্রথম পর্বে আপনারা শুনেছেন সুবীর ও অরুণা নববিবাহিত দম্পতি। একটি দুর্ঘটনার জেরে অরুণা মাথায় আঘাত পায়। দুর্ঘটনার পর থেকেই অরুণা কেয়া ফুলের গন্ধ পেতে শুরু করে। ডাক্তার হাওয়া বদলের পরামর্শ দিলে সুবীর অরুণাকে নিয়ে রাজস্থান আসে। সেখানে সে গিয়ে ওঠে তার আত্মীয় বিরাজমোহনের বাসায়। বিরাজমোহন সেই অঞ্চলে প্রত্নতত্ত্বের কাজ করছেন এবং রয়েছেন সেখানকারই এক ভগ্ন প্রাসাদে। সুবীর এবং অরুণা সেই প্রাসাদে শুরু করে নিজের ঘরকন্যা। কিন্তু অরুণা সেখানেও কেয়া ফুলের গন্ধ পেতে থাকে। এছাড়াও তার মধ্যে কেমন যেন এক বৈকল্য আসতে শুরু করে। এক সন্ধেবেলা অরুণা ও সুবীর শুনতে শুরু করে এই প্রাসাদকে ঘিরেই থাকা এক অতি প্রাচীন কাহিনী। তারপর শুরু হচ্ছে প্রত্নকেতকী দ্বিতীয় এবং অন্তিম ভাগ। সুধীর চমকে উঠে প্রশ্ন করল, কি নাম বললে? রুক্মিণী বলল, জি জি অরুণাবতী মালিক। এই গল্পের নাম রানী অরুণাবতীর গল্প। সুধীর ও অরুণা বিস্ফারিত চোখে একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর অরুণা চোখ সরিয়ে নিল। সুধীর বলল, আচ্ছা, তারপর বলো। রুক্মিণী বলতে লাগলো, রাজা আর রানীর মধ্যে গভীর ভালোবাসা। কেউ কাউকে এক দণ্ড না দেখে থাকতে পারেন না। রাজা যখন সভায় বসে মন্ত্রীদের সঙ্গে রাজকার্য করেন, রানী তখন আলিন্দ থেকে উকি মেরে দেখে যান। রাজা ভি রাজকার্য করতে করতে হঠাৎ উঠে গিয়ে রানীকে দেখে আসেন। রাজা আর রানী যেন জোরের পায়রা। রানীর মনে কিন্তু একটি দুঃখ আছে। তার বাপের বাড়ির দেশে যেমন ঋতুতে ঋতুতে নতুন ফুল ফোটে, বসন্তে অশোক, नवमल्लिका, जाती, जूथी, गर्मी में चंपक, बकुल, पियाल, बारिश के वक्त गोकर्णो, कदम्बो, केवड़ा फूल। ए देशे तेमन फूल फूटे ना। एक दिन शाम के वक्त राजा और रानी यही इस विशाल छत में हाथ धराधरी करे ঘুরে বেড়াচ্ছিলেন। দেখলেন পশ্চিমের আকাশে মেঘ উঠেছে। দুজনের মনে খুব আহ্লাদ হলো। এই দেশে বৃষ্টি কম, মেঘ বেশি আসে না। রানী উস মেঘ की तरफ তাকিয়ে থেকে বললেন, রাজা, অনেকদিন কেতকী ফুলের গন্ধ পাইনি। এই দেশে কি কেয়া ফুল পাওয়া যায় না? বিজয় কেতু বললেন, না, পশ্চিমে লাট দেশ, সেখানে বন জঙ্গলে কেয়ার ফুল ফুটে থাকে। গ্রামের লোকেরা কেয়ার ঝাড় দিয়ে ঘরের বেড়া বাঁধে। অরুণাবতী কৌতূহলী হয়ে বললেন, লাট দেশ, সে কত দূর? বিজয় কেতু বললেন, ঘোড়ার পিঠে 2-3 দিনের পথ। রানী অরুণাবতী তখন রাজার বুকে 2 হাত রেখে পরম আগ্রহ ভরে বললেন, রাজা,
লাট দেশ থেকে আমাকে কেয়া ফুল আনিয়ে দাও। কেয়া ফুলের জন্য আমার মন বড় ব্যাকুল হচ্ছে। বিজয়কেতু বললেন, এ আর বেশি কথা কি, আমি নিজে গিয়ে তোমার জন্য কেয়া ফুল তুলে নিয়ে আসবো। অরুণাবতী একটু শঙ্কিত হলেন। তুমি নিজে যাবে? বিজয়কেতু বললেন, কাল সকালেই যাত্রা করব। 3-4 দিনের মধ্যে তোমার জন্য কেয়ার ফুল নিয়ে ফিরে আসব। রানী কুচদের রাজার বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইলেন। তারপর হাসি মুখে বললেন, বেশ, তুমি যতদিন না ফিরে আসবে আমি ততদিন রোজ 5 ফোঁটা মধু খাবো, আর কিছু খাবো না। রাজা বললেন, আর কিছু খাবে না কেন? রানী বললেন, তাহলে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। আগলে দিন ভোরবেলা রাজা ঘোড়ায় চড়ে পশ্চিম মুখে যাত্রা করলেন। রানী প্রাসাদের চূড়ায় উঠে যতক্ষণ দেখা যায় চেয়ে রইলেন। ফির 1 दिन গেল, 2 दिन গেল, রানী সির্ফ ওই 5 ফোঁটা মধু খেয়ে আছেন। तीसरे दिन রানী ফের ছাদের উপর যাতায়াত আরম্ভ করলেন। শরীর দুর্বল, কিন্তু মন মানে না। ছাদের কিনারায় গিয়ে পশ্চিম দিকে চেয়ে থাকেন। চৌথে দিন भी ওইভাবেই কাটল। রানীর তবিয়ত দিন দিন বিগড়ে যাচ্ছে, চোখের কোলে কালি। 6 दिन बीत गए, রাজার কিন্তু কোনো দেখা নেই। রাজা বিজয়কেতু কিন্তু দ্বিতীয় দিন দুপুরবেলায় লাট দেশে পৌঁছেছিলেন। সেখানে জঙ্গল থেকে কয়েকটা কেয়া ফুলও তুলেছিলেন। ফির একটু কেয়া ফুল বল্লমের ডগায় গেঁথে নিয়ে নিজের রাজ্যের দিকে ঘোড়ার মুখ ফিরিয়েছিলেন। ঘোড়া भी পবন বেগে ঘরের দিকে ছুটছিল। রাজ্যের সীমানায় ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। এই গিরি সংকট পার হয়ে তবেই নিজের রাজ্যে প্রবেশ করতে পারবে। तीसरे दिन दोपहर রাজা এই গিরি সংকটের মধ্যে দিয়ে চলেছেন। এমন সময় একদল লোক আশেপাশে পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে ঘিরে ধরল। রাজা অবাক হয়ে বললেন, এ কি, কে তোমরা? उनमें से एक ने कहा, আমরা যেই হই, তুমি আমাদের বন্দী। রাজা আগ ববুলে हो गए। বললেন, কি তোমাদের এত স্পর্ধা? জানো আমি এ রাজ্যের রাজা। ওই সৈন্য তখন জয়ধ্বনি করে বলল, তবে তো ভালোই হয়েছে, চলো আমাদের সেনাপতির কাছে। রাজা দেখলেন পাহাড়ের মধ্যে বিদেশি শত্রু ছাউনি ফেলেছে, প্রায় 20,000 সৈন্য। সেনাপতি তখন ঘুমাচ্ছেন। সেই সৈন্য বলল, তুমি আজ আমাদের বন্দী থাকো, কাল সেনাপতির সঙ্গে দেখা হবে। ও সৈনিক কিন্তু রাজা বিজয়কেতুর কথা বিশ্বাস করেনি। তারা ঠাট্টা তামাশা করতে করতে তাকে একটা শিবিরে নিয়ে গিয়ে বন্দি করে রাখলো। রাজা জানতেন উত্তর থেকে দুর্ধর্ষ শক জাতি ভারতবর্ষ আক্রমণ করেছে, लेकिन वो लोग যে এত দূর এগিয়ে এসেছেন তা তিনি জানতে পারেননি। अगले दिन भी সেনাপতি সাথে দেখা হলো না। সেনাপতি অন্য কাজে ব্যস্ত। फिर उसके अगले दिन दोपहर সৈন্যরা রাজাকে সেনাপতির কাছে নিয়ে গেল। সেনাপতির প্রকাণ্ড চেহারা, টকটকে রং, বড় বড় চোখ। তিনি রাজাকে ভালো করে দেখে বললেন, আপনি সত্যি এদেশের রাজা? বিজয়কেতু বললেন, হ্যাঁ, এই দেখুন আমার অঙ্গুরি, আর এই কবচ। সেনাপতি বললেন, আপনি সত্যিই রাজা। আমরা আপনার রাজ্য জয় করতে এসেছিলাম, কিন্তু আপনাকে যখন ধরেছি তখন আর আমাদের যুদ্ধ করতে হবে না। বিনা যুদ্ধে রাজ্য জয় হয়েছে।
রাজা বললেন, আমার রাজ্য ক্ষুদ্র, সৈন্যবল সামান্য। এ রাজ্য জয়ে আপনার গৌরব নেই। তবে কেন এ রাজ্য জয় করতে চান? সেনাপতি বললেন, রাজস্থান বীরভূম, মাটির গুণে মানুষ বীর হয়, মাটির দোষে কাপুরুষ হয়। তাই আমি রাজস্থান জয় করে নিজের রাজ্য স্থাপন করতে চাই। কিন্তু আমাকে বন্দি করে লাভ কি? আপনি যদি আমার রাজ্য আক্রমণ করেন, রাজ্যের লোক স্বদেশ রক্ষার জন্য যুদ্ধ করবে। না, তারা যখন জানতে পারবে আপনি আমার হাতে বন্দী, তখন আর যুদ্ধ করবে না, আত্মসমর্পণ করবে। রাজা চিন্তা করে বললেন, সেনাপতি, আমাকে একবার আমার প্রাসাদে ফিরে যেতেই হবে। আপনি আমাকে 2 দিনের জন্য মুক্তি দিন। আমি আবার ফিরে এসে স্বেচ্ছায় ধরা দেব। সেনাপতি কিছুতের রাজার মুখের দিকে চেয়ে রইলেন। ফের বললেন, আপনি যে ফিরে আসবেন তার নিশ্চয়তা কি? রাজা বিজয়কেতু গর্বের সাথে বললেন, আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয় কখনো শপথ ভঙ্গ করে না। সেনাপতি প্রশ্ন করলেন, কিন্তু প্রাসাদে আপনার এত কি প্রয়োজন? রাজা বললেন, আমার পত্নী কেবল কয়েক বিন্দু মধু খেয়ে আমার জন্য প্রতীক্ষা করছেন। তাকে দেখা দিয়েই আমি ফিরে আসব। फिर राजा विजयकेतु केवड़ा फूल आहरणेर सेई काहिनी सेनापति के बोललेन। सब सुनकर सेनापति बहुत खुश हुए। बोललेन, ভালো, আমি আপনাকে মুক্তি দেব, কিন্তু আজ তো দিন শেষ হয়ে এলো। আজ যদি যাত্রা করেন, দিন থাকতে প্রাসাদে পৌঁছতে পারবেন না। তার চেয়ে কাল সকালে আপনি যাত্রা করবেন। শর্ত রইল, পত্নীর সঙ্গে দেখা করেই আপনি ফিরে আসবেন, ঠিক আছে? अगले दिन सुबह राजा वो केवड़ा फूल निजे सूले गेथे घोड़ार पीठे चढ़े यात्रा करलेन। इस तरफ रानीर अवस्था तखन शोचनीय। दिनेर पर दिन अनाहारे काटिए शरीर एत दुर्बल हये गेछे जे शय्या छेड़े उठते कष्ट हय। मनेर अवस्था पागलेर मतो। ऐसे वक्त में बेला 3 प्रहरे दासी छूटे एसे खबर दिलेन राजा आसछेन। शुनेई रानी पालंक थेके नेमे छादेर दिके छुटलेन। दासीरा माना करलेन, किन्तु तिनी शुनलेन ना। छादेर किनाराय गिये पश्चिमे ताकालेन। चोखे भालो देखते पाच्छेन ना। उसके बाद भी ओनार मने हलो अनेक दूरे माठेर परोपार थेके एकजन आसछे। কিছুক্ষণ পর সেই অশ্বারোহী আরো কাছে এলে রানী চিনতে পারলেন রাজা আসছেন। তার তার ভল্লের মাথায় একটা কেয়া ফুল উঁচু হয়ে আছে। রাজা ও রানীকে महल के ऊपर দেখতে পেয়েছিলেন। তিনি ওনার বল্লম সুতু হাত উপর করে তুললেন। लेकिन रानी खुद को और संभाल ना पाई। 2 हाथ बाड़िए सामने दिके झुंके पड़लेन। दासीरा चित्कार करे उठलो, किन्तु रानी के धरते पारलो ना। तिनी आलसे पेरिये एकेबारे नीचे पड़े गेलेन। जब राजा विजयकेतु आए, रानी अरुणावतीर मृतदेह महल के नीचे शुए रयेछे। तिनी 2 हाथे মৃতদেহটাকে বুকে তুলে নিলেন। এরপর রানীকে চিতায় তুলে রাজা কেয়া ফুল দিয়ে চিতা সাজালেন। চিতা भी জ্বলে উঠল। চারদিক ভরে গেল কেওড়া ফুলের গন্ধে। राजा फिर महल में ना आए। ঘোড়ায় চড়ে একলাই শক সেনাপতির শিবিরে ফিরে গেলেন। সেনাপতিকে বললেন যে উনি ফিরে এসেছেন, কিন্তু বেঁচে থাকতে উনি ওনার রাজ্য ওনাকে দেবেন না।
উনি প্রস্তাব করলেন যুদ্ধ করার। সেই শোক সেনাপতির সঙ্গে রাজা বিজয় কেতুর ধুন্ধুমার যুদ্ধ হলো। যুদ্ধে রাজা বিজয় কেতু মারা গেলেন। তারপর শোক জাতি এসে রাজ্য দখল করলো। সেনাপতি ये महल भी दखल করলেন। उसके बाद तो कई सदियां बीती। মরুভূমি এসে রাজ্য भी গ্রাস করে নিল। দেশ জনশূন্য হলো, महल भी সুনাই পড়ে রইল। এভাবে কত শতাব্দী কেটে গেছে তার ঠিকানা নেই। কিন্তু আবিবি মেহেলের বাতাসে ফুলের গন্ধ ভেসে বেড়ায়। হঠাৎ নিশুতি রাতে বীণার ঝংকার শোনা যায়। যারা শুনেছে তারা বলে রাজার নাকি আর পুনর্জন্ম হয়নি, তার আত্মা এই প্রাসাদেই আছে। রানীর জন্ম হয়েছে। তিনি ৬০-৭০ বরস বাদ দেহ ত্যাগ করে এখানে আসেন। তারপর রাজার সঙ্গে নাকি তার মিলন হয়। তারপর আবার তিনি চলে যান। আর রাজা প্রতীক্ষা করেন আবার রানীর ফিরে আসার। এই হচ্ছে বাবুজি রাজা বিজয় কেতু আর রানী অরুণাবতীর গল্প। গল্প শেষ করে রুক্মিণী তাড়াতাড়ি চলে গেল। তার এখনো অর্ধেক রান্না বাকি। সুধীর দেখল অরুণা আচ্ছন্ন অভিভূতের মতন বসে আছে। খানিক পরে অরুণা চমকে সুধীরের দিকে চোখ তুলে চাইল। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, আষাঢ়ে গল্প না। সুধীর বলল, একেবারে আশায় গল্প নাও হতে পারে, মূলে হয়তো একটু সত্যিও আছে। অরুণা আর কিছু বলল না। তার মুখের ওপর রহস্যের পর্দা নেমে এল। তার মনের মধ্যে কি ঘটছে তা সুধীর নিঃসংশয় অনুমান না করতে পারলেও তার মনও অশান্ত হয়ে উঠল। এ কোন অদৃশ্য কুহক জালে তারা জড়িয়ে পড়েছে? যে সন্দেহটা সুধীর জোর করে মন থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছে তা যেন কিছুতেই সরাতে পারছে না। অরুণা কি নিজেকে জন্মান্তরের রানী অরুণাবতী মনে করছে? সে কি মনে মনে বিদেহী আত্মা রাজা বিজয়কেতুর উদ্দেশ্যে অভিশাপ যাত্রার জন্য উৎসুক হয়ে উঠেছে? অসুস্থ শরীরে মনও অসুস্থ হয়। এ কি তবে অরুণার অসুস্থতার লক্ষণ? কিন্তু যাই হোক, গল্পের রানীর নাম অরুণাবতী হওয়া যে আশ্চর্য রকমের সমাপতন তাতেও সন্দেহ নেই। সে রাতে অরুণার খিদে নেই বলে শুতে চলে গেল। সুধীর যথাসময়ে খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে গিয়ে দেখল অরুণা ঘুমিয়ে পড়েছে। সুধীর তাকে জাগালো না। অস্বচ্ছন্দ মন নিয়ে কিছুক্ষণ খাটের চারপাশে পায়চারি করল, তারপর শুয়ে পড়ল। গভীর রাত্রে সুধীরের ঘুম ভেঙে গেল। অনেক দূর থেকে যেন বিনার অস্পষ্ট মূর্ছনা আসছে। সুধীরের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ঘরে আলো নেই, মোমবাতি নিভে গিয়েছে অনেকক্ষণ। অন্ধকারে হাত বাড়িয়ে সুধীর তার পাশটা অনুভব করার চেষ্টা করল। না, অরুণা নেই। বালিশের পাশে সুধীর একটা টর্চ রাখে, সেটা জ্বালিয়ে দেখল বিছানা শূন্য। ঘরের চারপাশে আলো ফেলে দেখল ঘরেও অরুণা নেই।
দুরাগত বীণার আওয়াজটা আরো দূরে মিশে গিয়েছে যেন। সুধীরের স্নায়ু শক্ত করে কয়েক মিনিট অপেক্ষা করলো, কিন্তু অরুণা এলো না। তখন সে উঠে গিয়ে গায়ে চাদর জড়িয়ে টর্চ জেলে অন্য দুটো ঘর দেখল, কিন্তু সেখানে অরুণা দেখা মিলল না। দৃঢ়ভাবে নিজেকে সংযত করে সুধীরের ঘরের বাইরের ছাদে এসে দাঁড়ালো। পশ্চিম আকাশে প্রায় পূর্ণাঙ্গ চাঁদ ঢলে পড়ছে। আকাশ এবং মরুভূমির চাদরের কিরণ যেন উদ্বেলিত হয়ে উঠেছে। কনকনে ঠান্ডা হাওয়া বরফের কাঁটার মতন সুধীরের গায়ে এসে বিঁধল। বিশাল চাঁদ চন্দ্রকুয়েলিতে ঝিমঝিম করছে। সুধীর চতুর্দিকে চেয়ে দেখল, কিন্তু অরুণাকে দেখতে পেল না সে। কিছুক্ষণ সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। কোথায় গেল অরুণা? এই নির্জন প্রাসাদে গভীর রাতে একা একা কোথায় গেল সে? তবে কি নিচে গেছে? কিন্তু কেন? আমাকে না জানি একা সে নিচে যাবে বা কেন? তবে কি নিশির ডাক? না, এসব কি অবিশ্বাস্য কথা ভাবছি আমি। আজ সন্ধেবেলার যে গল্প ওরা শুনেছে, এসব তারই অনুমান। ওনা নিশ্চয়ই কাছে কোথাও আছে। সে গলা চড়িয়ে ডাক দিল, অরুণা, অরুণা, অরুণা। সাড়া নেই। কেবল ঠান্ডা বাতাস তার কানের কাছে ফিসফিস করে এসে বলে গেল যেন। এতক্ষণ সুধীর নিজের মনকে দৃঢ় শাসনে রেখেছিল, এবার তার সংযমের বাঁধ ছিঁড়ে গেল যেন। সে ছুটতে আলসের কাছে গিয়ে নিচের দিকে তাকাল। তারপর সেরকম ভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে থাকতে সারা ছাদ ঘুরে দেখতে লাগলো। না, অরুণা ছাদ থেকে নিচে পড়ে যায়নি। তবে ও কোথায়? সুধীর কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর আবার শোবার ঘরের দিকে ছুটল। শোবার ঘরটা ভালো করে দেখা হয়নি তার। হয়তো অরুণা ঘুমের ঘোরে খাটের পাশে পড়ে গিয়েছে। অন্ধকার ঘরে প্রবেশ করে সুধীর থমকে দাঁড়িয়ে পড়ল। ঘরের মধ্যে কেয়া ফুলের গন্ধ ফুরফুর করছে। স্থানুর মতন দাঁড়িয়ে সুধীর ভাবল, কেয়া ফুলের গন্ধ তবে মিথ্যে নয়, রোগ বিকৃত মস্তিষ্কের কল্পনা নয়। অতিপ্রাকৃত যত দূর প্রাকৃত হতে পারে, কেয়া ফুলের গন্ধ তাই, বীণার সুরও তাই। এই সূক্ষ্ম জগতের অলৌকিক পরিবেশের মধ্যে তারা বাস করছে। সুধীর টর্চ জ্বালল। বিছানার এক পাশে অরুণা শুয়ে আছে। তার বেশ বাস বিধ্বস্ত, চুল এলোমেলো, যেন গভীর ক্লান্তির ঘুম ঘুমাচ্ছে সে। সুধীরের মনে সংশয় জেগে উঠল, তবে কি অরুণা সারাক্ষণ বিছানাতেই শুয়েছিল? কিন্তু তাই বা কি করে সম্ভব? একটা মোমবাতি জ্বালিয়ে সুধীর খাটের মাথার কাছে রাখল। তারপর বিছানায় উঠে অরুণার পাশে এসে বসল। সুধীরের বুকে একটা বাষ্পীভূত স্নেহের উদ্ভাস দলা পাকিয়ে গলার কাছে ধাক্কা মারতে লাগলো। সে দুহাত দিয়ে নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরে রুদ্ধস্বরে ডাকল, অরুণা, অরুণা, অরুণা। অরুণার কিন্তু ঘুম ভাঙল না। ক্লান্ত শিশুর মতন সে ঘুমিয়ে রয়েছে। একটা নিঃশ্বাস ফেলে সুধীর তার বাঁধন শিথিল করল। তারপর আলো নিভিয়ে তার গায়ে হাত রেখে শুয়ে পড়ল। সে লক্ষ্য করল কেতকীর গন্ধ ধীরে ধীরে ঘর থেকে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে ঘুম ভাঙলে সুধীর অরুণাকে জিজ্ঞাসা করল, কাল রাত্রে কোথায় গিয়েছিলে?
অরুণা চোখে অত্যন্ত সদ্য ঘুম ভেঙে জেগে ওঠার আলস্য জড়িয়ে রয়েছে। সে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কোথায় গিয়েছিলুম? যাইনি তো কোথাও। সুধীর বলল, গিয়েছিলে। দুপুর রাতে ঘুম ভেঙে দেখি তুমি বিছানায় নেই। কি কি জানি, মনে পড়ে না। সুধীর দেখল অরুণার স্মৃতি ফিরে আসছে। সে অপেক্ষা করে রইল। অরুণা তার নত হওয়া চোখ জোড়া তুলে সুধীরের দিকে তাকালো। সেই চোখে শঙ্কা ও গোপন উত্তেজনা। সে জড়ানো গলায় বলল, ঘুমের ঘোরে কি করেছি মনে পড়ছে না। তার মুখের ওপর অদৃশ্য মুখোশের আবরণ পড়ে গেল। বাইরের ঘর থেকে চায়ের সরঞ্জামের ঠুংঠাং শব্দ ভেসে এলো। গিরিধর সকালের চা নিয়ে এসেছে। সুধীর উঠে পড়ল। তার বুঝতে বাকি রইল না যে কাল রাতের কথা অরুণার মনে পড়েছে, কিন্তু সে সেটা সুধীরের কাছে গোপন করতে চায়। কি কথা গোপন করতে চায় সে? স্বপ্নভিসারী? দিনটা অবসন্ন আলস্যে কেটে গেল। দুজনে শামুকের মতো নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখেছে। সুধীর এরকম বিচিত্র পরিস্থিতিতে কি করবে ভেবে পাচ্ছে না। অরুণা একটা অন্তঃগুরু মাদকতায় নিমজ্জিত হয়ে আছে যেন। তারা দুটো সচল যন্ত্র যেন, পরস্পরের সঙ্গে কোনো সচেতন সংযোগ নেই, নিতান্ত আকস্মিকভাবে একসঙ্গে বাঁধা পড়েছে। সূর্যাস্তের পর রুক্মিণী ছাদের ওপর পাটি পেতে অরুণার চুল বাঁধতে বসল। চুল বাঁধার সঙ্গে মৃদু গলায় জল্পনাও চলছে। সুধীর দূর থেকেই দেখল অরুণার মুখে উৎসুক ও উজ্জ্বল হয়ে উঠেছে। তন্দ্রাচ্ছন্ন মাদক ভ্রমর ভাব আর নেই। সে একটু আশ্বস্ত হয়ে নিচে নেমে গেল। সায়ন্তন জ্যোৎস্না স্নান বিজয়তায় বালির ওপর ঘুরে বেড়াতে লাগলো সে। জামাইবাবু আজ যদি আসেন খুব ভালো হয়। এই স্থান বিজানবাসের পক্ষে সে খুবই চমৎকার, তাতে সন্দেহ নেই। কিন্তু প্রাসাদে কোনো বুরুক্ষ আত্মা অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে। কেয়া ফুলের গন্ধ, বাজনার আওয়াজ, এসব মিথ্যে নয়। অরুণার মানসিক অবস্থা এখানে আসার পরে আরো অদ্ভুত, আরো রহস্যময় হয়ে উঠছে। তার মনের মধ্যে যে কি হচ্ছে তা যদি দেখা যেত। জামাইবাবু এসে পড়লে ভালোই। ঘণ্টাখানেক পরে সুধীর বালির বাঁধ বেয়ে ফিরে আসলো। বসবার ঘরে 4-5টা মোমবাতি জ্বলছে। অরুণা একটা আয়না হাতে নিয়ে নিজের মুখ দেখছে। সুধীর অবাক বিস্ময়তায় দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। অরুণার চুলে নতুন ধরনের করবীর বন্ধ, মুখে অলকা তিলক, সীমান্তে একগুচ্ছ মুক্তার ঝুমকো। তাকে দেখলে অজন্তার কোনো চিত্র বলে ভ্রম হয়। রুক্মিণী তাকে সেকালের ভঙ্গিতে সাজিয়ে দিয়েছে। সুধীর কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে বলল, বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। অরুণা সুধীরকে দেখতে পায়নি। ধরা পড়ে গিয়ে দুহাতে মুখ ঢাকল। তারপর ছুটে শোবার ঘরে চলে গেল। অরুণার লজ্জা যেন অস্বাভাবিক। সুধীর কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর অরুণাকে অনুসরণ করে পায়ে পায়ে এসে দাঁড়ালো শোবার ঘরে। দেখল অরুণা বালিশে মুখ গুজে শুয়ে আছে। খাটের পাশে দাঁড়িয়ে সুধীর হালকা সুরে বলল, এতে লজ্জার কি আছে? ওঠো, ওঠো বলছি, আরেকবার ভালো করে দেখি তোমাকে। ওঠো।
অরুণা কিন্তু মুখ তুলল না। কিছুক্ষণ সাধ্য সাধনা করে সুধীর বসবার ঘরে ফিরে গেল। চেয়ারে বসে চোখের সামনে একটা বই খুলে ধরল। জীবনটা হঠাৎই অত্যন্ত শুষ্ক এবং জটিল হয়ে উঠেছে তার। রাতে খাওয়া দাওয়ার পর অরুণা একটা বই নিয়ে পড়তে বসল। তার নতুন সাজসজ্জার লজ্জা কেটে গিয়েছে। সুধীর বলল, শুতে যাবে না? অরুণা বলল, না, দুপুরবেলায় ঘুমিয়েছি, এখন শুলে ঘুম আসবে না। তিক্ত মনে সুধীর একাই শুতে চলে গেল। রাত তখন ৩ প্রহর। হঠাৎ সুধীরের ঘুম ভেঙে গেল। এবার বীণার সুর নয়, কেয়া ফুলের হিম গদগদ গন্ধ। সুধীরের ইন্দ্রিয়গুলো অতি মাত্রায় সজাগ হয়ে উঠেছে। অরুণা বিছানায় নেই। সে যে শুয়েছিল তার চিহ্ন বিছানায় অদৃশ্য। টর্চ হাতে সুধীর খাট থেকে নামল। পাশের ঘরও নিষ্প্রদীপ, সেখানেও অরুণা নেই। সুধীর ছাদে গেল। আজও চাঁদ অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশে আলোর বন্যা, কিন্তু অরুণা এখানেও নেই। ছাদে কেয়া ফুলের গন্ধ নেই। সুধীর ফিরে এসে সিঁড়ির মুখে দাঁড়াল। এখানে কেয়া ফুলের গন্ধ বেশি। মনে হয় নিচের তলা থেকেই গন্ধটা আসছে। সুধীর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে চলল। যে ঘরটাতে প্রত্নবস্তু রাখা ছিল সেই ঘর থেকেই গন্ধ আসছে। সুধীর টর্চ জ্বালল না। দরজার সামনে কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইল। প্রকাণ্ড ঘরখানা অন্ধকার। কেবল দূরে ঘরের অন্য প্রান্তে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় ঘরে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা টেবিল প্রভৃতি আসবাবগুলো অস্পষ্টভাবে অনুভব করা যায়। সুধীর নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করল। তারপর অতি সন্তর্পণে টেবিলগুলো বাঁচিয়ে ওই আলোক বিন্দুর দিকে অগ্রসর হলো। মাঝপথে সে থমকে দাঁড়িয়ে পড়ল। মৃদু বিগলিত হাসির শব্দ, যেন দুটি প্রণয়ী বাসক সজ্জায় শুয়ে চুপি চুপি কথা বলছে। গভীর রসালুতায় গদগদ হাসি আসছে। প্রদীপের ক্ষীণ আলোয় কিন্তু কোনো মানুষ চোখে পড়ছে না। সুধীরের মাথা বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছিল। একটা অন্ধ আবেগ ওর গলা চেপে ধরেছে। সে আরো কয়েক পা এগিয়ে হঠাৎ টর্চ জ্বেলে দিল। দেয়াল ঘেঁষে পাটি পাতা, তার উপর অরুণা একা শুয়ে রয়েছে। টর্চের তীব্র আলো তার গায়ের গয়নাগুলো ঝলমল করে উঠল। সে বিদ্যুৎ বেগে উঠে বিস্ফারিত চোখে চেয়ে রইল। অরুণা! সে ব্যাধের সারা পেয়ে ত্রস্ত হিরণ যেমন ছুটে পালায়, অরুণা ঠিক তেমনই ভাবে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সুধীর কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। ঘরের এদিক ওদিকে টর্চের আলো ফেলল। কেউ কোথাও নেই। কেবল পাটির মাথার কাছে পিতাব দীপশিখা জ্বলছে। সুধীর দৈহিক ও মানসিক জড়তা ঝেড়ে ফেলে দ্রুত উপরে ফিরে গেল। শোবার ঘরে অরুণা খাটের ওপর উপুর হয়ে শুয়েছিল। সুধীর পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু গলায় বলল, অরুণা। অরুণা উঠে বসল। সজল চোখে চেয়ে বলল, কেন কেন তুমি আমাকে নির্যাতন করছো? সুধীর স্তম্ভিত গলায় বলল, আমি তোমাকে নির্যাতন করছি? অরুণা মিনতি করা কণ্ঠে বলল, আমাকে আমাকে ছেড়ে দাও,
আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও আমায়। সুধীর খাটের পাশে বসল, অরুণার হাত ধরে স্নিগ্ধমাখা গলায় বলল, অরুণা, অরুণা, চলো আমরা এখান থেকে চলে যাই। এই অভিশপ্ত বাড়ি ছেড়ে দেশে ফিরে যাই। অরুণা দারুণ ভয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, না 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 না। সুধীর বলল, এখানে তোমার মনের রোগ সারবে না। আমি আর তোমাকে এখানে থাকতে দেব না। জামাইবাবু আসুক, কালই আমরা এখান থেকে চলে যাব। না 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 না, আমি যাব না, আমি যাব না। হ্যাঁ যাবে, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। এই বাড়িতে আর নয়। না 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 না। অরুণা ধর্মর করে খাট থেকে নেমে পড়ল, তারপর তীর বেগে ছাদের দিকে অদৃশ্য হয়ে গেল। অরুণা, অরুণা! ডাকতে ডাকতে সুধীর ওর পিছনে ছুটল। চাঁদ অস্ত যাচ্ছে, আকাশে বাঁধ ভাঙা জ্যোৎস্নার প্লাবন। সুধীর দেখল অরুণা ছুটতে ছুটতে ছাদের পশ্চিম কিনারার দিকে যাচ্ছে। সে উচ্চ কণ্ঠে অরুণার নাম ধরে ডাকতে ডাকতে ওর পিছনে ছুটল। অরুণা, অরুণা! ছাদের আলসের কাছে এসে অরুণা একবার পিছন ফিরে চাইল, দেখলো সুধীর ছুটে আসছে। এক নৈসর্গিক চিৎকার করে অরুণা ছাদ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল। সুধীর আলসের কাছে এসে ঝুঁকে পড়ে দেখল জ্যোৎস্নার আলোকে অরুণা 20 হাত নিচে বালির উপর পড়ে আছে। এক অজানা ভয় সুধীরের হৃদয় কেঁপে উঠল। দীর্ঘ শিহরিত নিঃশ্বাস টেনে সুধীর অন্ধের মতন সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আলগা নরম বালিশের উপর অরুণার দেহ কেমন একটা ভাবে লুটিয়ে রয়েছে। সুধীর দেখল তার জ্ঞান নেই, কিন্তু প্রাণ আছে। আলগা বালির উপর পড়েছিল বলে দেহে আঘাতও লাগেনি সেরকম। সুধীর নিজের অজ্ঞাত সারে অরুণা অরুণা বলে ডাকতে ডাকতে তাকে হাতে তুলে নিল। তারপর অসীম কষ্টে বালির বাঁধ পার হয়ে উপরে আসলো। শেষটায় অরুণার বালু ধূসর শরীরখানা বিছানায় শুইয়ে দিল। সকাল হতে এখনো 2-3 ঘন্টা বাকি। সুধীর ভিজে তোয়ালে দিয়ে অরুণার মুখ আর শরীর মুছে দিল। অরুণার কিন্তু জ্ঞান ফিরল না। ও অরুণা, আমার কথা শুনতে পাচ্ছ? অরুণা, অরুণা! নিঝুম রাত, ঝি চাকরদের জাগবার কথা সুধীরের মনে আসেনি। সে অরুণার পাশে বসে এক দৃষ্টে তার মুখের দিকে চেয়ে রাত কাটিয়ে দিল। সকাল 7:30টায় জিপ করে বিরাজবাবু আসলেন। সুধীরের মুখে সব কথা শুনে তিনি বললেন, এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। রেল স্টেশনের কাছে হাসপাতাল। অরুণাকে জিপে করে সেখানে নিয়ে যাওয়া হলো। প্রবীণ ডাক্তার পরীক্ষা করে বললেন শরীরের কোথাও কোনো আঘাত নেই, কেবল কনকাশন হয়েছে, শিগগিরই জ্ঞান ফিরবে। দুপুর 3টের সময় অরুণার জ্ঞান ফিরল। ধীরে ধীরে চোখ খুলে সে কিছুক্ষণ শূন্যভাবে তাকিয়ে রইল। তারপর তার চোখের কোণা দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সুধীর পাশেই বসেছিল। সে অরুণার মুখের উপর ঝুঁকে পড়ে ব্যগ্র গলায় বলে উঠল, অরুণা, আমার কথা শুনতে পাচ্ছ? অরুণার ঠোঁট দুটো একটু নড়ল। আমাকে আমাকে বাড়ি নিয়ে চলো, কলকাতায় আমার নিজের বাড়িতে ফিরে যাব। বিহ্বল আনন্দ চেপে রেখে সুধীর বলল, আজই আমরা কলকাতা ফিরে যাব। মেল ট্রেন সুদীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। সর্বাঙ্গ কাঁপিয়ে সেটা হু হু শব্দে ছুটে চলেছে। এখানে মরুভূমি নেই,
যতদূর চোখ যায় কেবলই স্নিগ্ধ শ্যামলতায়। কূপে কামরার মধ্যে সুধীর অরুণার হাত ধরে তাকে কাছে টেনে নিল। তারপর আস্তে আস্তে বলল, অরুণা, মরুভূমির মাঝখানে ওই পাথরের বাড়িটার কথা তোমার মনে আছে? অরুণা অনেকক্ষণ চুপ করে রইল। শেষটায় বলল, ও কথা আমাকে কোনোদিনও মনে করিয়ে দিও না, আমি ভুলে যেতে চাই। সুধীর ওর মুখখানা পরম আবেগে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলল, আমি তোমাকে ভুলিয়ে দেব। তুমিও একটা কথা মনে রেখো, ইহজন্মে তুমি আমার। শুনছিলেন আমাদের আজকের গল্প প্রত্নকেতুকী, দ্বিতীয় এবং অন্তিম ভাগ। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক ও বিরাজ বাবুর ভূমিকায় সুপ্রতিম, সুবীরের ভূমিকায় জুবায়েদ, অরুণা ও রানী অরুণাবতীর ভূমিকায় ইন্দ্রাণী, রাজা বিজয়কেতুর ভূমিকায় 221B হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র, সৈন্যর ভূমিকায় পলাশ, শক সেনাপতির ভূমিকায় সৌরভ, রুক্মিণীর ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।